প্রিয় দর্শক, আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। আজকে ক্রিকেট সম্পর্কে খবর আপনাদের সামনে সম্প্রচার করব। বাংলাদেশ স্পষ্ট করে তাদের কথা জানিয়ে দিলেন যে তিনারা ভারতে আইসিসি ওয়ার্ল্ড কাপ খেলতে আসবেন না, তাদের ভেন্যু চেঞ্জ করতে হবে, শ্রীলঙ্কায় তাদেরকে খেলাতে হবে। এই আবেদন রেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বজরং দলের কিছু নেতা যেমন অনিরুদ্ধ আচারিয়া, বিজেপি এমএলএ নন্দ কিশোর, রামভদ্রাচারিয়া এবং কিছু উগ্র হিন্দুত্ব সংগঠনের কিছু মানুষ, গুটি কয়েক, তারা কার্যত আইপিএল ক্রিকেটে মুস্তাফিজুর রহমানকে নিয়ে বিক্ষোভ, সোশ্যাল মিডিয়ায় বিক্ষোভ ও টিভি চ্যানেলে হাঙ্গামা শুরু করে দেয়। এই ঘটনায় শাহরুখ খানকে, বলিউড স্টার শাহরুখ খানকে গাদ্দার বলে সম্বোধন করেন এবং মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিতে বলা হয়। আর সেই মোতাবেক বিসিসিআই, ভারতবর্ষের বিসিসিআই কেকেআরকে নির্দেশ দেয় মুস্তাফিজুর রহমানকে খেলা যাবে না, তাকে ছেড়ে দিতে হবে। এই ফয়সালায় ক্ষুব্ধ হয় বাংলাদেশ। তারপর ভারতকে তেনারা সরাসরি জানিয়ে দেয় আইসিসিকে যে তারা টি-20 ম্যাচ ভারতে খেলবে না, তাদের ম্যাচের জায়গা পরিবর্তন করতে হবে, শ্রীলঙ্কায় করাতে হবে। এই আবেদন জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এটাতে বড় ধরনের ক্ষতি এবং লস হচ্ছে আন্তর্জাতিক বাজারে। এখানেই বড় প্রশ্ন, ভারতের বিদেশ মন্ত্রী কে? অনিরুদ্ধ আচারিয়া না বিজয় শঙ্কর? ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই কে চালাচ্ছে? বজরং দল না বিসিসিআই? এখানে বজরং দলের কিছু মানুষ, বিজেপি এমএলএ নন্দ কিশোর, সঙ্গীত সোম, অনিরুদ্ধ আচারিয়া, এরা গণ্ডগোল পাকায়। আর বিসিসিআই আদেশ দিয়ে দেয় যে মুস্তাফিজুর রহমানকে কেকেআরের পক্ষ থেকে খেলতে যাওয়া যাবে না, তাকে বাদ দিতে হবে। প্রিয় দর্শক, সবচাইতে বড় কথা হচ্ছে ভারতবর্ষকে চালাচ্ছে কে? পৃথিবীর কাছে একটা বার্তা যাচ্ছে, ভারতবর্ষকে চালাচ্ছে কে? ভারত সরকার? ভারত সরকার না প্রধানমন্ত্রী, না বিদেশমন্ত্রী, না অমিত শাহ, না কেউ নয়। ভারতকে চালাচ্ছে কে? কিছু হিন্দু সংগঠন, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, তাদের কিছু মানুষ, এমএলএ নন্দ কিশোর, সঙ্গীত সোম, অনিরুদ্ধ আচারিয়া, রামভদ্র আচারিয়া, এরাই কি ভারতবর্ষকে চালাচ্ছে? প্রশ্ন আপনাদের কাছে। এই সমস্ত যে সংগঠনগুলো আছে তাদের মাঝে দেখা যাচ্ছে দুই রকম নীতি। যেমন পূর্বে ভারত পাকিস্তান এশিয়া কাপ ফাইনাল হয়, তখন তো তারা কিছু বলতে পারল না। মহিলাদের সম্মান নষ্ট করা হয়, সম্মান নষ্টকারী রাম রহিমকে যখন প্যারোলে রিহা করা হয়, তখন তো তারা কিছু বলতে পারে না। অঙ্কিতা ভান্ডারী, এক হিন্দু মহিলা, তাকে নষ্ট করার চাপ দিয়ে তারপর তাকে মেরে ফেলা হয়েছে, সেখানে বিক্ষোভ চলছে। আরোপি হচ্ছে একজন বিজেপি নেতা, তখন তো তারা কিছু বলতে পারে না। এরা কখনোই গৌতম আডানিকে প্রশ্ন করে না। গৌতম আডানির বাণিজ্যিক সম্পর্ক আছে বাংলাদেশের সঙ্গে, তাকে যে কিছু বলতে পারে না, তখন এরা কিছুই বলে না। এরা কখনো বিজেপি নেতাদের প্রশ্ন করতে পারে না। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বেশ কিছু মাস ধরে ভারতে আছে, তখনও তো কিছু বলতে পারছে না। জানিয়ে রাখি আপনাদের, আমাদের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশের বিদেশ মন্ত্রীর সঙ্গে হাত মিলালেন, সাক্ষাৎ করলেন, কই তখন তো কিছু বলতে পারলেন না। আর সবচাইতে বড় কথা হচ্ছে গৌতম আডানির তার বাংলাদেশে পাওয়ার প্ল্যান, ঊর্জা প্ল্যান, প্রচুর রকমের ব্যবসা আছে।
কই তার বিরুদ্ধে তো কিছুই বলে না। বজরং দল, অনিরুদ্ধ আচারিয়া, সঙ্গীত সোম, বিজেপি বিধায়ক নন্দ কিশোর, তারা তো এদের বিরুদ্ধে কিছুই বলতে পারে না। তারা বলছে কাকে? শাহরুখ খানকে। আমরা দেখেছি এর পূর্বে আমেরিকায় বেশ কিছু হিন্দু মুসলিম সহ ভারতীয়রা তাদেরকে হত্যা করা হয়েছে। কই আমেরিকাকে তো কিছু বলতে পারে না, তখন তো এদের মুখে কুলু পেটে যায়। বাংলার পরিযায়ী শ্রমিক বাঙালি, বেশ কিছু বাঙালি বাংলার পরিযায়ী শ্রমিক এবং প্রচুর বাঙালি ভিন রাজ্যে কাজ করতে গিয়ে অত্যাচারিত হচ্ছে, মারা যাচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, তখন তো এদের মুখে কুলু পেটে যায়, তারা কিছুই বলতে পারে না। এটাতে ভারতের ক্ষতিই হচ্ছে, কিন্তু সেটা তারা বুঝেও বুঝছে না। কারণ বাংলা সহ বেশ কয়েকটি রাজ্যে এপ্রিল মাসে হতে চলেছে নির্বাচন। এ বিষয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি সালাহাকার কি বলেছেন দেখাবো আপনাদের। ভারতের সুপ্রিয়া সোলে তিনি কি বলেছেন দেখাবো আপনাদের। সুপ্রিয়া সোলে কংগ্রেস নেত্রী, একাধিক বিষয়ে তিনি বিজেপিকে আক্রমণ শানিয়েছেন। কংগ্রেস নেত্রী সুপ্রিয়া সোলে তিনি বিজেপির দিকে সরাসরি নিশানা সাধিয়ে বলেন এবং বিজেপি নেতাদের, কিছু বজরং দলের অনিরুদ্ধ আচারিয়া, সঙ্গীত সোম, নন্দ কিশোর, কিছু উগ্রত্ববাদী হিন্দুদের সরাসরি বলেন আক্রমণ করে। সুপ্রিয়া সোলে বলেন, নরেন্দ্র মোদী বাংলাদেশের অধ্যক্ষর সঙ্গে যখন গলাগলি করে তখন তো সে দেশভক্ত হয়। বিদেশমন্ত্রী ঢাকায় গিয়ে বাংলাদেশি নেতাদের সঙ্গে ফটো তোলে তখন সে দেশভক্ত হয়। এমনকি পাকিস্তানের স্পিকারের সাথে হাত মিলায় তখনও সে দেশভক্ত হয়। আইসিসি এবং বিসিসিআই বাংলাদেশি খেলোয়াড়কে আইপিএল নিলামিতে অংশগ্রহণ করতে দেয় তখনও সে দেশভক্ত হয়। আম্বানির মুম্বাই ইন্ডিয়ান্স এমিরেটস টিমের সাকিব আল হাসানকে, সেও তো বাংলাদেশি, মুম্বাই ইন্ডিয়ান্স এমিরেটস টিমে সৌদি আরবে যেটা চলছে শেষ হলো, সেখানে সাকিবুল হাসানকে খেলানো হয় তখনও সে দেশভক্ত হয়। আডানির পাওয়ার প্ল্যান, এনডিপিসি, রিলায়েন্স, ডাবার, ইমামি, ব্রিটানিয়া, গোদরেজ, ভিআইপি ইন্ডাস্ট্রিজ, টাটা মোটরস, হিরো মোটরস, সানফার্মা, সমস্ত ভারতবর্ষের, এরা তখন কিছুই বলে না, তখনও এরা দেশভক্ত হয়। কিন্তু শাহরুখ খান, কেকেআর যখন মুস্তাফিজুরকে নেয় তখন সে দেশদ্রোহী হয়ে যায়। কেকেআর টিমে তো আরও দুজন আছে, জুহি চাওলা আছে এবং জুহি চাওলার স্বামী আছে, সেও তো পার্টনার, তাকে তো কিছুই বলা হয় না। শুধু কেন শাহরুখ খানকে বলা হয়? এটা কেমন নীতি তাদের? এটা একটা দুই রকম নীতি। হিন্দুত্ববাদী, উগ্র হিন্দুত্ববাদী কিছু মানুষের, তাদেরকে প্রশ্ন করুন এই রকম কেন হবে। যাই হোক, আমরা আমাদের ভারতবর্ষের মানুষ, হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই, সমস্ত ধর্মের মানুষ সম্প্রীতিতে বাঁচতে চায়, বেঁচে থাকতে চায়। কিন্তু এই রকম কিছু মানুষ আছে, তারা দেশের সম্প্রীতি, দেশের ভ্রাতৃত্ববোধ, দেশের ভাইচারা নষ্ট করতে চায়। এই ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই কমেন্টে মতামত জানাবেন, আর ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। नरेंद्र मोदी बांग्लादेश के राष्ट्राध्यक्ष से गले मिले तो वो देशभक्त है। विदेश मंत्री जयशंकर ढाका जाए, वहां पर बांग्लादेशी लीडर्स के साथ फोटो खिंचाए, पाकिस्तान असेंबली के स्पीकर से हाथ मिलाए तो वो देशभक्त है। आईसीसी और बीसीसीआई आईपीएल की नीलामी पूल में बांग्लादेशी खिलाड़ियों को डाले तो वो देशभक्त है। अंबानी की मुंबई इंडियंस एमिरेट्स शाकिब अल हसन को खिलाए, जो कि बांग्लादेशी मूल के है, तो वो देशभक्त है। लेकिन शाहरुख खान की केकेआर, जिसमें जूही चावला और जय मेहता भी ओनर्स हैं, अगर मुस्तफिजुर रहमान को खरीद लेते हैं आईपीएल की नीलामी में तो देशद्रोही हो जाते हैं। बहुत हाई तौबा मचने के बाद बीसीसीआई ने मुस्तफिजुर रहमान का जो पैक्ट था वो कैंसिल कर दिया। तो इसलिए अब कुछ सवाल उठेंगे, और सवाल सबसे पहले अडानी को लेकर होगा कि अडानी का जो पावर पैक्ट है बांग्लादेश में वो कब खत्म होगा।
सवाल उठेगा कि इंडिया बांग्लादेश के साथ सीरीज क्यों खेलेगा अगस्त में। सवाल उठेगा कि प्रधानमंत्री बांग्लादेश में हो रही हिंदुओं की, ईसाइयों की, बौद्धों की निर्मम हत्या पर चुप क्यों रहेंगे। सवाल तो खैर अब ये भी उठेगा कि क्या एनटीपीसी, रिलायंस पावर, डाबर, इमामी, मैरिको, ब्रिटानिया, गोदरेज, पिडिलाइट, वीआईपी इंडस्ट्रीज, टाटा मोटर्स, हीरो मोटो, सन फार्मा, इस तरह की कंपनियां बांग्लादेश में अपना धंधा पानी बंद कर देंगी। सवाल तो अब ये भी उठेगा कि क्या सोशल मीडिया के भेड़िए इस देश की नीति और विदेश नीति तय करेंगे, या तो गृह मंत्रालय, विदेश मंत्रालय, प्रधानमंत्री का कार्यालय बचा हुआ है। सवाल तो अब ये भी उठेगा कि इन लफंगे दरिंदों को किसने लाइसेंस दिया है कि ये लोगों को सर्टिफिकेट मांगते फिरे देशभक्ति का। मतलब गंवार दरिंदों को और नफरत को हवा देने वाले मोदी सरकार को लानत है, मजाक बना के रख दिया इस देश का। দেশের মধ্যে যদি রাজনৈতিক টেনশন থাকেও বলে যে সাংস্কৃতিক এক্সচেঞ্জ, খেলাধুলা এগুলোর মাধ্যমে এটা কমিয়ে আনা যায়। এখানে দেখা গেল সম্পূর্ণ উল্টো কাজটা করা হয়েছে। বাংলাদেশের একটা খেলোয়াড়কে নিশ্চিত করার পরে তাকে রাজনৈতিক যুক্তিতে, যেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি, বলা হচ্ছে যে ওকে নেওয়া হবে না। তো এইরকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে, তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া হয়। সেরকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি এবং করার পরে আমরা একটা বিফিটিং পদক্ষেপ গ্রহণ করব। আমি মনে করি না এটার সাথে অর্থ উপদেষ্টা মহোদয় যেটা বলেছে সেটা কনফ্লিক্টিং হবে, কারণ এখানে একটা সিচুয়েশন আমার জন্য তৈরি করা হয়েছে। আমাকে সেটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে হবে, সেটার ব্যাপারে একটা ব্যবস্থা নিতে হবে। আমার তো চুপ করে বসে থাকার উপায় নেই। কোন যুক্তিতে মোস্তাফিজকে মানা করা হচ্ছে? খেলোয়াড়ই কোন যুক্তিতে মানা করা হলে তো কোনো ব্যাপার ছিল না। যে যুক্তিতে মানা করা হচ্ছে সেই যুক্তিটা তো আসলে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না। ফলে সেখানে আমাদেরকে একটা প্রতিক্রিয়া দেখা দিই। I've made my view very clear on this from the start. I've argued for some time that sport should be kept apart from politics, or rather that sport should not be made to bear the principal burden of political failures. The fact of the matter is that there are many other ways in which we are dealing with Bangladesh, as we have to. Our foreign minister was just there a couple of days ago, meeting with the man who is widely expected to be the likely winner of the next election and therefore the likely prime minister. We are conducting various aspects of engagement with the people of Bangladesh on the recent atrocities against minorities, which I myself have spoken out about. We are already urging the government to assert law and order over these lawless elements in the streets. At such a delicate moment, this seems to me to have been an extremely unfortunate and unwise decision.